Dear students of class 12, today I am going to discuss the poem Shall I Compare Thee to a Summer's Day. This particular poem is included in your syllabus and it has been written by William Shakespeare. Yes, প্রিয় ছাত্রছাত্রী আমার, উইলিয়াম শেক্সপিয়ারের Shall I Compare Thee to a Summer's Day যে কবিতাটা তোমাদের সিলেবাসে আছে, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এটা আজকে আমরা পড়তে চলেছি। উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে তোমরা নিশ্চয়ই গত ক্লাসে কিছু না কিছু কথা শুনেছ, কেননা শেক্সপিয়ারের বেশ কিছু নাটক তোমাদের জন্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল, সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আমি ছোট্ট করে বলি যে দ্য ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট Shakespeare is basically known to be the world famous dramatist. Macbeth, Hamlet, As You Like It, Twelfth Night, তার বিশ্ববিখ্যাত এই নাটকগুলো। He has written 37 dramas, and all these dramas, yes, all these dramas are world famous. These dramas gained worldwide fame. বাট আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু শেক্সপিয়ারের ড্রামা নয়। আজকে আমরা পড়ব শেক্সপিয়ারের একটা কবিতা। এই কবিতার নাম হলো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আর এটা হলো সনেট নাম্বার 18। এটা অনেকের প্রশ্ন থাকে যে সনেট নাম্বার 18 কেন? সনেট নাম্বার 18 এই কারণে, কেননা শেক্সপিয়ার যে সনেটগুলো লিখেছেন, যে কবিতাগুলো লিখেছেন, তাতে কোনো শিরোনাম, কোনো টাইটেল তিনি দেননি। 1 2 3 4 5 6 এইভাবে করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। এই সিরিয়াল নাম্বারে এটা 18 নাম্বার পোয়েম, তাই সনেট 18। ফার্স্ট লাইন হ্যাজ বিন টেকেন to be the title of this poem. ঠিক আছে, এখন শেক্সপিয়ারের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো বিশেষ একটা ক্যাটেগরি অফ পোয়েমের মধ্যে ফেলা হয়। সেটা কি না, সেগুলো হলো সনেট। কি বললাম? সেগুলো হলো সনেট। এবং শেক্সপিয়ার নিজেই সনেটের একটা ধারা তৈরি করেছেন, একটা ঘরানা তৈরি করেছেন। তাই আমরা শেক্সপিয়ারের যে সনেটগুলো, সেই সনেটগুলোকে বলি শেক্সপিয়ারিয়ান সনেট। ইন্ট্রোডাক্টরি পার্টে তোমাকে এইটুকু আরো বলি যে শেক্সপিয়ার ও টোটাল যে পোয়েট্রিগুলো লিখেছেন, মানে সনেটগুলো লিখেছেন, সেই সনেটগুলো সংখ্যায় কতটা না, সংখ্যায় তিনি লিখেছেন যেমন 37 ড্রামাস যেমন লিখেছেন, নাটক যেমন 37খানা নাটক আছে, তেমনি কবিতা লিখেছেন তিনি একদম 154 sonnets has been written by William Shakespeare. And William Shakespeare was born in the year 1564 and he died in the year 1616, অর্থাৎ 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন, অনেক দিন আগে। এবং ইন্টারেস্টিং সেটা হলো তিনি জন্মগ্রহণ করেছিলেন যেই দিনটা, সেটা হলো 23শে এপ্রিল, এবং মৃত্যুবরণ করেছেন সেটাও হলো 23শে এপ্রিল। তো এত সুন্দর একটা কবিতা তার রয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। চলো আমি তোমাকে এই কবিতাটা পড়বার আগে কয়েকটা ছবি তোমাদের আমি দিচ্ছি, এবং এই ছবিগুলো দেখো, এই ছবিগুলোর মধ্য দিয়ে একটা সুন্দর দৃশ্য ফুটে উঠবে। এই ছবিগুলো তোমরা স্টাডি করো এবং তারপর আমি কবিতাটায় প্রবেশ করব। Here is a picture. You just see what are they doing. তোমরা এখানে দেখো যে এরা কি করছেন। এনারা কি করছেন না, একটা ফ্রেন্ডশিপকে এনজয় করছে, তাই নয় কি? দেখো
তারা কি করছে, একটা ফ্রেন্ডশিপকে এনজয় করছে, অর্থাৎ বন্ধুত্ব, এই কয়েকজন বন্ধু তারা মিলেমিশে একাকার হয়ে গেছেন, তাই তো? Dear students, here is another picture for you, and look at the picture and try to understand what are they doing. What are they doing? Now, they are in some way or the other celebrating their friendship. So, this kind of friends, এই ধরনের যে বন্ধুগুলো আছে আমাদের, সেই বন্ধুর বন্ধুত্ব আমরা কি কখনো হারাতে চাই বলো তো? সেই বন্ধুকে আমরা কখনো হারাতে চাই না, তাদেরকে আমরা এভারলাস্টিং করতে চাই, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে চাই এই বন্ধুগুলোকে। এরকমই একটা বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই কবিতা। আচ্ছা চলো তোমাকে আরেকটা ছবি দেখাই। এখানে দেখো, এই ছবির মধ্যে আমরা কি দেখছি? প্রকৃতি একটু অন্য রূপ আমরা দেখছি। কেমন রূপ? না, প্রকৃতি যেন কেমন অশান্ত হয়ে উঠবার একটা ভ্রুকুটি রয়েছে। মেঘ করেছে, থান্ডার শুরু হতে পারে, স্টর্ম শুরু হতে পারে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং বিশেষ করে এগুলো কিন্তু জড়িয়ে থাকে সামারে। এই প্রকৃতির রূপ আমরা কিন্তু সামারে বেশি করে দেখতে পারি। তাহলে এই একটা দৃশ্য তোমার কাছে থাকলো, এবং পরে আরেকটা দৃশ্য আমি দেখাচ্ছি, এবং তারপর তোমার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আসছি। এখানে আমরা দেখছি সেই একই ব্যাপার, থান্ডার, স্টর্ম, তার একটা ভ্রুকুটি, এবং সান অর্থাৎ সূর্য, সে কিন্তু ঢাকা পড়ে গেছে মেঘেদের দ্বারা। অর্থাৎ সূর্য তার তেজোদ্দীপ্ত যে ক্যারেক্টার, সেটা কিন্তু কোথাও একটা ম্লান হয়ে যায় যখন মেঘে ঢাকা পড়ে। তো একদিকে রয়েছে সামারের একটা দিন, আরেক দিকে রয়েছে পোয়েটের ফ্রেন্ড। সামারের দিনের সঙ্গে পোয়েট তার ফ্রেন্ডকে কম্পেয়ার করে একটা অত্যন্ত পজিটিভ জায়গায়, অত্যন্ত একটা আশাব্যঞ্জক জায়গায় নিজেকে উপস্থাপিত করছেন এই কবিতার মধ্যে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম হি স্ট্যাবিলাইজেস দ্যাট হিজ ফ্রেন্ডশিপ is made permanent. His friendship is immortal, is proved at the end of this particular poem. তাহলে চলো আমরা পোয়েমটা ইন বিটুইন লাইন্স একটু পড়ে নিই, এবং আমরা দেখি কিভাবে কবিতার কবিকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করে তার ফ্রেন্ড কিভাবে পার্মানেন্সি পাচ্ছে, আমরা সেটা দেখবার চেষ্টা করব। দেখো তোমাদের স্ক্রিনে কবিতাটা আছে। সনেট 18 written by William Shakespeare. Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death break thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as men can breathe or eyes can see,
so long lives this and this gives life to thee। তোমার জন্য একবার আমি রিডিং দিলাম কবিতাটা। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এটা হলো 14 লাইনের একটা কবিতা, এটাকে বলা হয় সনেট। শেক্সপিয়ারের যে সনেটের রাইমিং স্কিম সেটা স্বতন্ত্র, অর্থাৎ শেক্সপিয়ারের আগে যে রাইমিং প্যাটার্ন ছিল সেটাকে ইটালিয়ান সনেটিয়ার পেট্রাস যে প্যাটার্নে তিনি সনেট লিখছেন, সেই প্যাটার্ন থেকে বাইরে বেরিয়ে এসে শেক্সপিয়ার নিজস্ব একটা প্যাটার্নে কবিতা লিখেছেন। সেই রাইমিং স্কিমটা হলো, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার রাইমিং স্কিম হলো এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ এবং জি জি। 14টা লাইনকে 4টে লাইন করে 3টা প্যারাতে ভাগ করা হয়েছে। 4 lines is 3 paragraphs, 3 paragraphs, 4 lines is। এই 3টা প্যারাগ্রাফ এবং লাস্ট 2টো লাইন আছে, সেই লাইনটা কি না, সেই লাইন হলো কনক্লুশন। সেখানে আছে সেই লাইন হলো কনক্লুশন, সেই রাইমিং কাফলেট। অর্থাৎ সেখানে আমি তোমাকে বললাম, দেখো জি জি রাইমিং স্কিমটা আরেকবার বলি। অর্থাৎ ফার্স্ট লাইন তুমি দেখো কি আছে, লাস্ট আছে ডে। সেকেন্ড লাইন কি আছে, টেম্পারেট। থার্ড লাইন কি শেষ হয়েছে, মে। ফোর্থ লাইন কি দিয়ে শেষ হয়েছে, ডেট। এখন মজাটা হলো এ বি এ বি এর মানে হলো এ মানে প্রথম লাইনটা ডে আছে, এর সঙ্গে ছন্দ হবে, রাইম হবে মে। এই রাইমিং স্কিমটা তোমাকে খেয়াল করতে হবে। 2 নম্বর যে লাইনটা আছে টেম্পারেট, এর সঙ্গে দেখো রাইম হয়েছে ডেট। অর্থাৎ এ বি আমি বলছিলাম, তারপরে আবার এ বি, তার মানে ফার্স্ট লাইন তার সঙ্গে রাইম হবে থার্ড লাইন, সেকেন্ড লাইন তার সঙ্গে রাইম হবে ফোর্থ লাইন, ফিফথ লাইন তার সঙ্গে রাইম হবে কোন লাইন তাহলে, সেভেন্থ। আচ্ছা, সিক্সথের সঙ্গে 8। আচ্ছা, এইভাবে করে পরের 4টা লাইনও ই এফ এভাবে হবে এবং লাস্ট হচ্ছে জি জি। এখন আসো আমরা এই কবিতাটা পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে আমরা বিশ্লেষণ করব, এটা আমরা মানে জানবার চেষ্টা করব এবং এটাতে কবি কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন আমাদের, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবার চেষ্টা করছি। চলো একটা প্যারাফ্রেজের মধ্য দিয়ে এই কবিতাটা আমরা বুঝবার চেষ্টা করি, আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি এবং এর মধ্য দিয়ে কবিতাটা আমরা বুঝে নেব। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। অর্থাৎ কবি বলছেন যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব। এই ফার্স্ট লাইনটাকে টাইটেল হিসাবে নেওয়া হয়েছে, এটা তুমি দেখতেই পাচ্ছ। কবি বলছেন যে শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তারপর তিনি বলছেন যে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মিন্স আরও বেশি সাজানো গোছানো, আরও বেশি পরিপাটি, আরও বেশি কন্ট্রোলড, আরও বেশি কনস্ট্যান্ট। তারপর তার আরও সুন্দর কথা, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। সামারে কি হয়, কখনো কখনো উদ্দাম বাতাস হয়, ঝড় হয় এবং মে মাসের ফুলের যে কুড়িগুলো সেগুলো ওলট পালট হয়ে যায়। শেক অর্থাৎ দমকা হাওয়া এসে তাকে ধাক্কা দেয়। রাফ উইন্ড শেক দ্য বিলাভেড বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট অ্যান্ড সামার ইজ ফার টু শর্ট, ইট ইজ নট এভার লাস্টিং। এটা বেশি দিন, একদম চিরদিন চিরস্থায়ী হয় না, খুব বেশি দিন থাকে না। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। কি হয়, আই অফ হেভেন মিন্স দ্য সান। কখনো কখনো সূর্য ইজ টু হট and often is his gold complexion dimmed, কখনো তার সোনালী গাত্রবর্ণ ম্লান হয়ে যায়, because the sun goes behind the clouds and every fair from fair sometime declines। কি হয় না, everything that is beautiful
সেটা কি হয়, সামটাইম উইল লস ইটস বিউটি, কোনো দিন না কোনো দিন তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। কিভাবে না, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। কিভাবে সৌন্দর্য হারাবে না, বাই চান্স, বাই মিসফরচুন, বাই অ্যাক্সিডেন্ট হতে পারে, অর বাই নেচার্স প্ল্যান্ড আউট কোর্স, অর্থাৎ প্রকৃতির যে পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারায় সমস্ত কিছুই পরিবর্তন হবে এবং সমস্ত সুন্দর জিনিস তার সৌন্দর্য একদিন না একদিন হারাবেই। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, বাট ইয়থ ইটার্নাল সামার, চিরন্তন গ্রীষ্ম, অর্থাৎ সামারকে এখানে ইয়থ হিসাবে বলা যেতে পারে, শ্যাল নট ফেড, অর্থাৎ কখনোই ম্লান হবে না, নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, অর্থাৎ নর উইল ইউ লস দ্য বিউটি দ্যাট ইউ পজেস, তোমার মধ্যে যে সৌন্দর্য আছে সেটা তুমি কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্রাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অর্থাৎ মৃত্যু তোমার উপরে কোনো দিন থাবা বসাতে পারবে না। তোমার পার্থিব শরীরের হয়তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যু তোমার উপরে কোনো দিন অহংকার করতে পারবে না। নর উইল ডেথ ক্লেইম ইউ ফর হিজ ওন, কেন, কখন না, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, বিকজ ইন মাই ইটার্নাল ভার্স, আমি তোমাকে নিয়ে কবিতা লিখবো এবং কবিতার মধ্যে, আমার লেখনীর মধ্যে তুমি যখন জীবিত হয়ে থাকবে তখন মৃত্যু তোমাকে কোনোদিন আর গ্রাস করতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, ইটার্নাল ভার্স অফ মাইন, ইউ উইল বি immortalized, you will be retained so long as men can breathe, যতদিন মানুষ বেঁচে থাকবে, so long as there are people on this earth, and eyes can see, মানুষের চোখ যখন দেখতে পারবে, অর্থাৎ so long as there are people on this earth, so long lives this, ততদিন পর্যন্ত আমার কবিতা বেঁচে থাকবে, and so long will this poem live on, making you immortal, so long lives this, and this gives life to thee. আচ্ছা, তাহলে কি দাঁড়ালো বিষয়টা, একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। শেক্সপিয়ার কি করলেন এই কবিতায়, সনেট নাম্বার 18, এটা তোমাকে বলে রাখি, সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126, এই সনেটগুলো ডেডিকেটেড টু ওয়ান টাইপ অফ ক্যারেক্টার, সেটা তোমাকে বলে রাখি, সেটা হলো শেক্সপিয়ারের ফ্রেন্ড। কি বললাম, 1 থেকে 126 নাম্বার সনেট পর্যন্ত এই সনেটগুলো শেক্সপিয়ার লিখেছেন তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে। এখানে দি বলতে, দি রেফার্স টু মেবি দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন অর ওয়ান WH, WH মানে হতে পারে, খুব পসিবলি সমস্ত স্কলার একমত হয়েছেন, উইলিয়াম হারবার্ট, তিনি হলেন আর্ল অফ পেমব্রোক। বোথ ওয়ার admirer of the poet, both loved and supported the poet. In fact, there is no tangible proof to ascertain whom the poet refers here. কিন্তু ফ্রেন্ড যে ছিলেন এ বিষয়ে নিঃসন্দেহে বলা যায় যে 1 থেকে 126 নাম্বারের মধ্যে যেহেতু এই কবিতাটা পড়ে, ফলে এখানে দি মানে তার ফ্রেন্ড। এখন 127 থেকে 154 নাম্বার যে কবিতাগুলো, তার সনেটগুলো, সেগুলো আরেক ধরনের ক্যারেক্টারকে উদ্দেশ্য করে লেখা, সেটাও তোমাকে বলে রাখি। সেই কবিতাগুলোকে বলা হয় ডার্ক লেডি গ্রুপ অফ সনেটস, অর্থাৎ এখানে এই কবিতাগুলো আর কনসার্নড উইথ দ্য পোয়েটস রিলেশনশিপ উইথ দ্য ওমেন। ওকে, তো এটা 18 নাম্বার কবিতা। এই 18 নাম্বার সনেটটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন অফ দ্য 154 sonnets written by Shakespeare. Okay, the poet, the English playwright and the poet in this sonnet কি হয়েছে, asks whether he should compare the young man to a summer's day. তাই তো হয়েছে, দেখো, shall I compare thee to a summer's day, but he knows that the young man has qualities that surpasses a summer's day. এবং আমরা শেষে কি দেখলাম, শেষে গিয়ে দেখছি যে কবি তার বন্ধুকে ইমমর্টালাইজ করেছেন, তাদের বন্ধুত্ব
যেন চিরকাল বেঁচে থাকে তার ব্যবস্থা করেছেন। কি করেছেন না, কবি চাইছেন যে তার বন্ধুকে নিয়ে, তার সমস্ত কিছু নিয়ে, তার সৌন্দর্যকে নিয়ে, তার যৌবনকে নিয়ে তিনি কবিতা লিখবেন এবং তার পার্থিব শরীরের মৃত্যু হয়ে যেতেই পারে। উইথ দ্য পাসেস অফ টাইম সে তার বডিটা, হিউম্যান বডি কোনোদিন আর থাকবে না, এটাই স্বাভাবিক, বিকজ ম্যান ইজ মর্টাল। কিন্তু তার কবিতার মধ্যে তিনি বেঁচে থাকবেন। অ্যান্ড লাস্ট 2 লাইন্স তুমি খেয়াল করো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি দ্য পোয়েট ইজ কনফিডেন্ট এনাফ। তিনি বলছেন যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, সো লং অ্যাজ দেয়ার আর পিপল অন দিস আর্থ, যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে না, সো লং লিভস দিস, অর্থাৎ তার কবিতা বেঁচে থাকবে, তিনি দৃঢ়প্রত্যয়ী, ততদিন তার কবিতা বেঁচে থাকবে এবং এই কবিতা পড়া হবে, মানুষ পড়বে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই কবিতাই তোমাকে জীবন দেবে। সো হিজ পোয়েম উইল ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড।